আমরা মোলে, মোল মানে পদার্থের পরিমাণের একক, হচ্ছে পদার্থের পরিমাণের একক। পদার্থ মানে কি? পদার্থ মানে হচ্ছে পরমাণু, অণু, আয়ন। তাহলে আমরা যেমন দৈর্ঘ্যের একক জানি মিটার, সময়ের একক জানি সেকেন্ড, তাই না? ভরের একক জানি কিলোগ্রাম। ঠিক সেম টু সেম ভাবে আমরা কেমিস্ট্রির যে পরমাণু, অণু, আয়ন নিয়ে কথা বলবো, আয়ন পড়বো, তাদের যে পরিমাণ, সেই পরিমাণের একক হবে মোল। সেই পরিমাণের একক হবে মোল। তাহলে দেখো এবার 1 মোল অক্সিজেন আমি যদি বলি, 1 মোল অক্সিজেন যদি আমি বলি, তাহলে এটা বুঝবে এটা এটা কি পরমাণু না? সবাই দেখেই বুঝতেছে এটা পরমাণু। একটা মোল একটা পরমাণু, আর দুইটা মৌল মিলে, দুইটা পরমাণু মিলে একটা অণু। তো এটার বাংলা লিখে বলার কিছু নাই। তার মানে 1 মোল অক্সিজেন পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণু। তাহলে এই 1 মোল অক্সিজেন পরমাণু বলতে কি বুঝাবে দেখো, তোমরা জেনে নাও। 1 মোল অক্সিজেন পরমাণু বলতে যদি বলো 1 মোল কথাটা অ্যাড করে দাও, 1 মোল কথাটা অ্যাড করে দাও, তাহলে এটা বুঝাবে এর যে পারমাণবিক ভর কত কিলোগ্রাম। ওকে, এর যে পারমাণবিক ভর বুঝবে 16 গ্রাম। ওকে, ঠিক একইভাবে 1 মোল অক্সিজেন অণু, যখন এটা বলবা 1 মোল অক্সিজেন অণু, তাহলে এটা বুঝাবে 32 গ্রাম। তার মানে এই মোল দিয়ে কি ইন্ডিকেট করছে? এই মোল, ওই যে বললাম, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তোমার পরীক্ষায় আসলে তুমি এটাই লিখবা। নাম্বারে যদি আসে যে মোল কাকে বলে, মোল হচ্ছে পদার্থের পরিমাণের এককে মোল বলা হয়। তুমি যদি পদার্থ আসে ব্র্যাকেটে এটা লিখে দাও, তাহলে আরো সুন্দর, যে কি পরমাণু, অণু, আয়ন, ব্র্যাকেটে লিখে দিতে পারো পদার্থের পাশে পরমাণু, অণু, আয়নের পরিমাণের এককে মোল বলা হয়। এটা জ্ঞান মূলকে আসে, সো এটা সাজিয়ে লিখে নিতে পারো তোমরা। তাহলে দেখো, শুধু 1 মোল মানে যে শুধু ভরই বোঝায় তা না। 1 মোল মানে যে শুধু ভরই বোঝায় তা না। এই 1 মোল সমান সমান পারমাণবিক লব্ধ। তোমরা ভালো করেই জানো যে কেমিস্ট্রির প্রত্যেকটা মানে প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে, প্রত্যেকটা থিওরি হচ্ছে পরীক্ষালব্ধ, এবং পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্টাল ইস্যু, সেগুলো আমাদেরকে কি করে, আমাদেরকে চাপায় দেওয়া হয়েছে। এগুলো আমাদেরকে করতে হবে, মুখস্থ করতে হবে, জানতে হবে, তাই না? তাহলে ঠিক একইভাবে 1 মোল অক্সিজেন পরমাণু বা 1 মোল অক্সিজেন অণু, 1 মোল সমান সমান এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু আছে, এটা ভ্যালু আছে, যেটা প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা অণু, প্রত্যেকটা যৌগ, মানে যত কিছুর 1 মোল, মানে যত পরমাণু আছে, যত অণু আছে, সবগুলা 1 মোল সমান সমান বোঝায়। 1 মোল সমান সমান বোঝায় হচ্ছে 22.4 লিটার। আচ্ছা, লিটারটা পরে লিখে ফেলছি, যেহেতু 22.4 লিটার মানে হচ্ছে প্রমাণ অবস্থা আয়তন, আদর্শ আয়তন। 22.4 লিটার, এটা হচ্ছে প্রমাণ অবস্থায় আয়তন। প্রমাণ অবস্থা মানে কি? প্রমাণ অবস্থা মানে হচ্ছে এই যে মানে আমরা যেমন ফিজিক্সে পড়ছি 1 atm অ্যাটমসফেরিক প্রেসার, আদর্শ মান, এরকমই এটা 22.4 লিটার যে আয়তন, সেটা হচ্ছে একটা আদর্শ মান। ঠিক একইভাবে 1 মোল অক্সিজেন অণু হচ্ছে 22.4 লিটার, মানে এটা পার্মানেন্ট। এটা যে কোনো কিছুর 1 মোল, যে কোনো কিছুর 1 মোল সমান সমান হচ্ছে 22.4 লিটার। যে কিছুর 1 মোল সমান সমান 22.4 লিটার। এবং এটার মধ্যে 1 মোল অক্সিজেন যখন পরমাণু বুঝাবে, তখন তার নির্দিষ্ট সংখ্যক পরমাণু, 1 মোলের যে কোনো পদার্থের 1 মোলে নির্দিষ্ট সংখ্যক একটা পরমাণু আছে, এবং সেটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগ্রেডো, এবং সেই সংখ্যাটাই বলা হয় অ্যাভোগ্রেডোর সংখ্যা, অ্যাভোগ্রেডো। আচ্ছা, তাহলে দেখো সংখ্যাটা কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এতই। ওকে, এটা হচ্ছে মোল সমান সমান। একইভাবে এখানেও 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 হয়ে গেছে। তার মানে আমরা মোল সমান সমান সবচেয়ে, মানে মোল সমান সমান যে বেসিকটা আমরা নিলাম, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, এবং পদার্থের পরিমাণের এই এককের দুইটা মান ফিক্সড। তার মানে তুমি যে কোনো মৌলের অথবা যে কোনো যৌগের অথবা যে কোনো তুমি আয়নের অথবা তুমি যে কোনো যৌগমূলকের যাই বলো না কেন, পরমাণু
বলো, অনু বলো, আয়ন বলো, হ্যাঁ, যাই বলো না কেন, সেটা 1 মোল সমান সমান দুইটা জিনিস, দুইটা মান ফিক্সড। একটা হচ্ছে কি, 1 মোল অক্সিজেন পরমাণু হচ্ছে 22.4 লিটার, আয়তনটা ফিক্সড। এটাকে কি বলা হয়? এটাকে আদর্শ আয়তন বলা হয়, বা প্রমাণ অবস্থায় চাপে আদর্শ মান বলা হয়। ঠিক একইভাবে বিজ্ঞানী অ্যাভোগাড্রো তার একটা মান আবিষ্কার করছে, সেটা হচ্ছে যে কি, এটা হচ্ছে কেন, এটা হচ্ছে প্রত্যেকটা মৌলের অথবা প্রত্যেকটা পরমাণু বা অণুর মধ্যে এই সংখ্যক নাকি তোমার পরমাণু বা অণু থাকে, সেটা হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻23। ওকে, এই হচ্ছে মল। তুমি এখন এখন আরো কয়েকটা উদাহরণ দেই। তুমি ভাবতে পারো যে শুধু ছোট দুইটা উদাহরণ দিল, আমি যদি এখন বড় দুইটা উদাহরণ দেই, যেটা তোমরা ব্যাপক চ্যাপ্টারে শিখে আসছো। যেমন তুমি যদি এখন 1 মোল কি বলো, 1 মোল সালফিউরিক অ্যাসিড বল, যৌগ বলো। এটা তো পরমাণু অণু দেখাইছে, এখন আমি যদি যৌগের বেলা দেখাই, 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড, আমি কিন্তু এই জিনিসগুলাই যে আণবিক ভর বের করাটা কিন্তু আমি ব্যাপন চ্যাপ্টারে, দেখো মনে করে দেখো, ব্যাপন চ্যাপ্টারে আমি একটা বইয়ের বাইরে থেকে সূত্র পড়াইছিলাম যে কে, ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা খুব ভালোভাবে পড়াইছিলাম বইয়ের বাইরে থেকে জিনিস। সো তখন কিন্তু আণবিক ভর কিভাবে বের করে, আচ্ছা এই মোলই কিন্তু, মোলার ভর বা আণবিক ভর কিন্তু সেম জিনিস। একটা জিনিস জেনে রাখো, এই যে 1 মোল যে আমি এখন কি বের করব, এটা আণবিক ভর হিসাব করব না, তাহলে আণবিক ভর হিসাব করলে 1 ইন্টু 2, সালফার 32, আর অক্সিজেন হচ্ছে 16 গুণ 4। ওকে, তাহলে দেখো এটা কি বের করলাম আমরা, 98 গ্রাম। এই যে কি বলছিলাম তখন, আমি 2 নাম্বার চ্যাপ্টারে বলছিলাম যে আণবিক ভর, আমি 2 নাম্বার চ্যাপ্টারে কি বলছিলাম, আমি 2 নাম্বার চ্যাপ্টারে বলছিলাম আণবিক ভর। এই আণবিক ভর আর মোল থেকে যে ভর পাই আমরা, মোল থেকে যে ভরটা পাই, আণবিক ভর আর মোল থেকে যে ভরটা পাই সেটাকে বলা হয় মোলার ভর। মোল থেকে যে ভরটা পাই সেটাকে বলা হয় মোলার ভর। দুইটাই সেম জিনিস। ওকে, দুইটাই সেম জিনিস। তো আমরা যদি কখনো মোলার ভর বলি, যে তুমি এই যৌগের মোলার ভর বের করো, তা বুঝা সেটা আণবিক ভর। আমি যদি বলি আণবিক ভর, তাহলে আণবিক ভরকে মোলার ভর বলতে পারবো। তার মানে 1 মোল থেকে যে ভরটা আমরা পাই, 1 মোলের ভরের যে হিসাবটা করি আমরা, সেই সেটাকেই বলা হয় মোলার ভর। ওকে, সেটাকে বলা হয় কি, মোলার ভর। তাহলে শুধু 1 মোল বলতেছি, যদি 2 মোল বলি তাহলে তো তোমাদের নরমাল বেসিক জিনিস, ঐকিক নিয়মের জিনিস, 2 মোল বললে এটার সাথে 2 গুণ, তাই না? সহজ হিসাব। আমি জাস্ট খালি 1 মোল দিয়ে বোঝাইতেছি যে 1 মোল সমান সমান, যে কোনো কিছুর 1 মোল সমান সমান, তুমি কি বলতে পারবা, 1 মোল সমান সমান 1 মোল যদি সালফিউরিক অ্যাসিড বলাতে, আমি এখন কি করতেছি, এটার আণবিক ভর করতেছি। এটার আণবিক ভরকেই বলা হয় মোলার ভর। এই আণবিক ভরটাকে বলা হয় কি, মোলার ভর। তাহলে এটা সমান সমান তুমি বলতে পারবা 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান সমান তুমি বলতে পারবা 22.4 লিটার, এবং এটার মধ্যে যে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, যেহেতু এটা একটা যৌগ, তাহলে এটা হবে অণুর সংখ্যা। হ্যাঁ, অণুর সংখ্যা সেটা হচ্ছে কত, তাহলে 6.023 ইন্টু 10⁻23। ক্লিয়ার? এটা হচ্ছে স্টার্টিং ইনিশিয়াল বেসিক। এখন আমরা সূত্রে চলে যাব। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কোনো কনফিউশন থাকলে, বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। যেমন বিজোড় হওয়া সত্ত্বেও, মানে আমার এই ট্রিক্সটা মিলে না আর কি, নাইট্রোজেন যেমন বিজোড় হওয়া সত্ত্বেও 7, তো আমাদের এটা তো রিয়েল ভর 40, আমাদের তো ট্রিক্স ছিল 1 যোগ করবার, মিলে না। একটা কেমিস্ট্রি একটা ব্যতিক্রমতা থাকবে, একটা এক্সেপশনাল জিনিস থাকবেই। তো আমার এই ট্রিক্সের মধ্যে এক্সেপশনাল জিনিসটা আছে। তবে বাকি অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রেই 1 থেকে 20-এর মধ্যে বাকি প্রত্যেকটাই মিলে যায়। আচ্ছা, এবার আমরা মোলের সূত্র জানবো। এই চ্যাপ্টারটা আমি খুব ইজি করে পড়াবো, যাতে তোমার মাথার মধ্যে এই চ্যাপ্টারটা হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে ভাসে আর কি, ভাবে। আর্গন তো তুমি আর দরকার নাই, কারণ আর্গন কোনো যৌগ তৈরি করে না। হ্যাঁ, আর্গন তো কোনো যৌগ তৈরি করবে না, কোনো যৌগ দেখবাও না।
আর্গন তো একটা নিষ্ক্রিয় মৌল, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো মোলের কয়েক সূত্র আছে যেগুলো তোমাদের বই কিন্তু নাই, আর থাকলে ওইভাবে অর্গানাইজড করা নেই। এই সূত্রগুলো অবশ্যই কি করবা, ফার্স্ট কাজ হচ্ছে তোমরা সুন্দর করে একটা ছোট পেপারে লিখে বইয়ের চ্যাপ্টারের শুরুতে আর কি স্টাপলার কথা। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের, তুমি যতই খাতা লেখো, যতই মুখস্থ করো, যত কিছুই করো, এই কাজটা তুমি আমার জন্য করবা তোমরা সবাই। এটা হচ্ছে একটা কালারিং পেজে ছোট করে কিনতে পাওয়া যায় হয়তোবা, বা তুমি বাসায়ও করতে পারো। সেটা হচ্ছে যে কি, আমি যেটা করছিলাম আর কি আমার সময়, সেটা হচ্ছে যে তুমি লিখে সূত্রগুলো লিখে সুন্দর করে চ্যাপ্টারের একদম শুরুতে তুমি স্টাপলার করে ফেলতে পারো। চ্যাপ্টারের শুরুতে একদম স্টাপলার করে ফেলতে পারো, কারণ যখনই তুমি চ্যাপ্টারটা খুলবা তোমার মাথায় সাথে ক্যাচ করবে যে আচ্ছা এই সূত্রগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই বার চোখের সামনে ঘুরবে। তো আমি এই সূত্রগুলো দেখো লিখে দিচ্ছি। মোল সমান সমান, মোল ইজ ইকুয়ালস টু, বাংলায় লিখলাম অথবা পাশে হ্যাঁ, মোল ইজ ইকুয়ালস টু ভর বাই মোলার ভর। আমি কিন্তু বলছিলাম যে মোলার ভর কি জিনিস, মোলার ভরই হচ্ছে আণবিক ভর। এক মোলে যে ভরটা আণবিক ভর সেটাই হচ্ছে মোলার ভর। এক মোলে যে আণবিক ভরটাই করি সেটাকে মোলার ভর বলে। আবারও বললাম, দেন মোল ইজ ইকুয়ালস টু ভর বাই মোলার ভর। আমি 5টা সূত্র লিখবো এখন। দেন পরমাণু পরমাণু বা অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে সংক্ষেপে প্রকাশ করা যায় এন এ দিয়ে। হ্যাঁ, এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো, তার নামানুসারে তার নামের যে প্রথম লেটারটা এ, অ্যাভোগাড্রোর এ, এন অফ এ। আমি লিখে দিচ্ছি, কিন্তু তোমরা চাইলে এন অফ এ দিয়েও প্রকাশ করতে পারো। অবজেক্টিভ অনেক সময় এন অফ এ দিয়ে প্রকাশ করে। 6.023 ইন্টু 10 আমি দুইটাই লিখলাম কি, যদিও দুইটাই লিখলাম মানে হচ্ছে সূত্রের নিচে আমি এন অফ এও লিখতে পারতাম, সূত্রের নিচে এন অফ এও লিখতে পারতাম, আমি মান লিখলাম আর কি। আচ্ছা, এন অফ এ দিয়ে তুমি অবজেক্টিভে দেখবা, তখন এন অফ এ মানে কি, এন মানে ন্যাচারাল নাম্বার, তাহলে এ মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এরপর দেখো আয়তন বাই 22.4 লিটার। এটা লিটার থাকতে হবে, লিটার থাকবে, এটা তো লিটারে থাকবে, এটাও লিটারে আসতে হবে অলওয়েজ, দুইটাই লিটারে আসতে হবে। মনে রাখতে হবে তোমার, দুইটাই লিটার থাকতে হবে। যদি লিটার ছাড়া মিলিলিটার থাকে, যদি মিলিলিটার থাকে, লিটার কিউব থাকে, তোমরা এটা তো জানো, মনে হয় জানা উচিত, তবুও আমি জানাচ্ছি আর যে কি, যে 1 মিলিলিটার অথবা 1 সেন্টিমিটার কিউব, 1 মিলিলিটার অথবা 1 সেন্টিমিটার কিউব সমান। ওকে, তুমি যদি মিলিলিটার থেকে লিটারে নিতে চাও তাহলে তোমাকে মিলিলিটার থেকে লিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে তাহলে তুমি লিটারে পাবা, জিনিসটাকে কিসে পাবা, লিটারে পাবা। অথবা লিটার কিউব থেকে তুমি যদি লিটার নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে 1000 দিয়ে ভাগ হবে। লিখে রাখো অবশ্যই জিনিস, অনেকে হয়তো জানো, অনেকেই জানো না, বেসিক জিনিস। সো মিলিলিটার থেকে লিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। সেন্টিমিটার কিউব থেকে, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে মিলিলিটার। সো সেন্টিমিটার কিউব থেকে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে লিটারে নিতে হলে। ওকে, আচ্ছা, দেন আমাদের লাস্ট সূত্র হচ্ছে আয়তন ইনটু লিটার, আয়তন ইনটু মোলারিটি, আয়তন ইনটু মোলারিটি। আচ্ছা, মোলারিটি নিয়ে, এটা হচ্ছে মোলারিটির ম্যাথ গুলাই হচ্ছে 5 নাম্বার টাইপ। সো এখন আমি মোলারিটি নিয়ে কিছু বলবো না, মোলারিটি নিয়ে বলতে হলে একটা ক্লাস লাগবে, মোলারিটির ম্যাথ করব সেই নেক্সট ক্লাসে, সেটা নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব মোলারিটির।
তো আপাতত তুমি এখন মনে রাখো মোলারিটি মানে মনে রাখো ঘনমাত্রা। মোলারিটি মানে হচ্ছে মনে রাখো যে ঘনমাত্রা। মোলারিটি নিয়ে একটা ক্লাস লাগবে, ঠিক আছে? মোলারিটি হচ্ছে 5 নাম্বার টাইপ। আপাতত মনে রাখো মোলারিটি মানে হয় ঘনমাত্রা। ওকে, আচ্ছা তাহলে তুমি দেখো মোল ইজ ইকুয়ালস টু, তুমি কয়টা সূত্র পাইতেছো? ভর বাই মোলার ভর, ভর বাই মোলার ভর, মোল সমান সমান ভর বাই মোলার ভর, মোল সমান সমান পরমাণু অথবা অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল সমান সমান আয়তন ডিভাইড বাই 22.4 লিটার, মোল সমান সমান আয়তন ইনটু মোলারিটি। হ্যাঁ, এই চারটা সূত্র তুমি তোমার বইয়ে ওই যে স্টাপলার করে কাগজে লিখে স্টাপলার করে রেখে দিবা চ্যাপ্টারের শুরুতে। এই চারটা সূত্র দিয়ে তুমি ইন ফিউচারে যত অবজেক্টিভ তোমার পরীক্ষায় আসবে, একটা অবজেক্টিভ একটা সূত্রের বাইরে, মানে বাইরে থেকে আসবে না। চারটা সূত্রের যে কানেকশন করতে পারবে তার ক্ষেত্রে অবজেক্টিভ সলভ করা মাত্র 30 সেকেন্ড সময় লাগবে আর কি। প্র্যাকটিস করতে করতে সে 30 সেকেন্ডের মধ্যে পারবে, যে ভালো প্র্যাকটিস করবে আর কি। হায়েস্ট 60 সেকেন্ড সময় লাগবে। ওকে, আচ্ছা দেখো চার সূত্রের মধ্যে সম্পর্ক হবে কি? সম্পর্ক হবে সবগুলাই তো মোল সমান সমান, তাই না? সবগুলাই তো মোল সমান সমান, সবগুলাই মোলের সূত্র, সবগুলাই মোলের সূত্র। ওকে, তাহলে দেখো যখন তোমার আমরা তো ম্যাথে যাওয়ার আগে আমরা একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি আসলে। যদি প্রশ্ন করে সে প্রশ্ন অনুযায়ী তুমি কিভাবে কানেকশন করবা। দেখো মোল সমান সমান ভর বাই মোলার ভর। তুমি তোমার প্রশ্নে যদি মনে করো ভর আর মোলার ভর, মানে ভর মোলার ভর চাচ্ছে পরমাণু সংখ্যা অথবা অণু সংখ্যা। হ্যাঁ, তোমার প্রশ্নে দেওয়া আছে ভর, আর মোলার ভর তো আমরা নিজেরা বের বলে, মোলার ভর আমাদের নিজেদের মুখস্থ। হ্যাঁ, যেটা প্রত্যেকটা পরমাণুর ভর মুখস্থ রাখতে হবে, এবং যে কোনো যৌগের বলুক, যে কোনো অণুর বলুক, যে কোনো পরমাণুর বলুক, আমরা মোলার ভর বের করতে পারবো। আমরা মোলার ভর কি আমরা জানি, মোলার ভর মানে হচ্ছে আণবিক ভর। কারো কনফিউশন থাকা যাবে না, মোলার ভর মানে হচ্ছে আণবিক ভর। এক মোলে যতটুকু ভর সেই ভরটাকে বলা হয় মোলার ভর। দেন পরমাণু বা অণুর সংখ্যা যদি চায়, তার মানে তুমি হচ্ছে যে যদি প্রশ্নে এটা দেওয়া থাকে আর যদি এটা চায়, তাহলে তুমি কার সাথে কার কানেকশন করবা, এটা আমরা জানি দিয়ে কানেকশন করবা। ওকে, মানে একটার সাথে কানেকশন করা যাবে এখন আর কি, একটার সাথে কানেকশন তৈরি করা যাবে। যদি আমার প্রশ্নে এটা দেওয়া থাকে আয়তন চাই, তাহলে তুমি এটা কানেকশন করতে পারবে, তাহলে এর সাথে এটা আবার কানেকশন করবা। যদি তোমার প্রশ্নে ভর, এটার সাথে সবার কানেকশন করতেছি, তাহলে ভর দেওয়া থাকে। আবার যদি মনে করো মোলারিটি চাই বা আয়তন চাই, মোলারিটি দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তো দেখেই বুঝবো মোলারিটি দেওয়া আছে। যদি এখন এই আয়তনে, তখন এর সাথে এটা কানেকশন, মানে এটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাব। আমি একবার একটু বলে নিলাম যে আমরা এই সূত্রগুলা দিয়ে একটার সাথে আরেকটার কানেকশন তৈরি করব। এই সূত্রগুলা দিয়ে আমরা কি করব, একটার সাথে আরেকটার কানেকশন তৈরি করব। যে কানেকশন ভালো করতে পারবে, যে এই সূত্রগুলোর সাথে রিলেশন ভালো করতে পারবে, সেই হচ্ছে তার ইজিলি পারা সম্ভব। মানে এই সূত্রগুলো দিয়ে কিন্তু বেশি অবজেক্টিভ আসে আসলে, এগুলো দিয়ে রিটেন কম আসে, অবজেক্টিভটাই বেশি আসে। আচ্ছা তাহলে দেখো এবার আমরা টাইপ 1 এ চলে যাচ্ছি। টাইপ 1 সূত্র মুছে ফেলছি, সূত্র আশা করি সবাই লিখছো, সময় পাইছো ভালোই। আচ্ছা টাইপ 1 হচ্ছে 1 গ্রামে যে কোনো লেখা লাগবে না, 1 গ্রামে পদার্থের সংখ্যা, 1 গ্রামে পদার্থের অণুর সংখ্যা। ওকে,
1 গ্রামে পদার্থের অণুর সংখ্যা হিসাব করব আমরা। আমি কিছু যৌগ লিখে দিয়েছি, তার মধ্যে একটা আমি করব, বাকিগুলো তোমরা বাছাই করবা। ওকে, ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, এক গ্রামে পদার্থের অণুর সংখ্যা আমরা হিসাব করব। দেখো তাহলে, আচ্ছা কেউ যদি ভাবো যে আমরা তো ঐকিক নিয়মও করতে পারি, হ্যাঁ আমরা ঐকিক নিয়মও করতে পারি, ঐকিক নিয়ম করলে আমরা পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু ঐকিক নিয়মে দেখা যায় যে কি, আহ ঐকিক নিয়মের থেকে ওই ছোট্ট কানেকশন যদি করা হয় তাহলে যে কোনো জটিল অঙ্ক, আমি আমি তোমাকে ফোর্স গেট করবো না, কেউ যদি ঐকিক নিয়মে শিখছো অবভিয়াসলি তুমি শিখতে পারো, এটা আমার কোনো মানে বাইন্ডিংস নাই। কিন্তু অবশ্যই যেহেতু আমি তোমাকে একটা আমার রুলস শিখাইছি, সেটাও তোমাকে সেটাতেও জোর দিতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এবার আমরা একমে অণুর সংখ্যা, তাহলে আমার কাছে কি চাচ্ছে একটু বুঝতে হবে। অণুর সংখ্যা চাচ্ছে আমার, এখানে বলা আছে 1 গ্রাম। হ্যাঁ 1 গ্রাম, এটাকে আমরা ঐকিক নিয়মে জলদি করতে পারি, আবার সূত্রেও করলে করতে পারি, কোনো সমস্যা নাই। সূত্র তাহলে দেখো, আমার যদি বলে যে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলছে, তাহলে দেখো ভর দেওয়া কত, আমি সূত্র দিয়ে করি আগে, তারপর ঐকিক নিয়ম দেখাইছি। ভর দেওয়া কত, ভর দেওয়া 1 গ্রাম, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত, ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর, মোলার ভর কত, মোলার ভর হচ্ছে, তোমরা এই যে হিসাব ফেলবা, মুখোমুখি হিসাব করলে চলে আসবে। হ্যাঁ, যদি মুখোমুখি হিসাব করো তোমরা দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়ামের ভর হচ্ছে তোমার 40, তাই না? প্লাস কার্বন 12, 16 গুণ 3, তাহলে দেখো কত আসে ক্যালসিয়াম কার্বনেট। পারি না, স্যারদের হচ্ছে গ্রেডিং হচ্ছে সালাম, আর সুন্দর ভাবে ডাক হচ্ছে ভাইয়া। এই আর হ্যাঁ, ইন ফিউচার তো পোলাপাইন আরো আপগ্রেড হচ্ছে, অন্যান্য অনেক আছে। হ্যাঁ, আমারও অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে তাদেরকে ব্রো বলে স্টুডেন্টরা, বাট আমি কেন জানি এটা সহ্য করতে পারি না। মানে ব্রো এটা হচ্ছে যে সমবয়সী পর্যায়ে, তারপরে হচ্ছে হাই হ্যালো, কোন স্টুডেন্ট যখন আমাকে কখনো হাই হ্যালো দেয়, হ্যাঁ দেয় নাই এখনো কেউ তেমন ভাবে, যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে খুবই মেজাজ বিগড়ে যায় আসলে। টিচার যতই ফ্রেন্ডলি হোক, টিচার তোমার যতই বন্ধু হোক, বন্ধুর মতো আচরণ করুক, তাকে কখনোই গ্রেটিংস হিসেবে হাই হ্যালো দেওয়া যাবে না, ব্রো বলা যাবে না, এই আর কি। আচ্ছা তাহলে দেখো এবার খেয়াল করো, আমরা তাহলে প্রথম একটা বুঝে গেছি। আচ্ছা যদি আমরা ঐকিক নিয়মে করতাম, ঐকিক নিয়মে করলেও আমরা করতে পারতাম, ঐকিক নিয়মও আমরা পারতাম, হ্যাঁ ঐকিক নিয়মও আমরা পারবো এটা করতে, কিন্তু এই সূত্র ব্যবহার শিখি, তোমার কি কোনো কিছু ইজি ফাস্ট তুমি সলভ দেখা যায় কি, যদি তোমার মনে করো যে এর জায়গায় 10 দেয়, সেই ক্ষেত্রে ঐকিক নিয়মে পোলাপাইন একটা ভুল করে ফেলে, সেই ভুলটা খেয়াল করেই আমি হচ্ছে যে সূত্রগুলোর কথা চিন্তা করলাম, আসলে ওখানে হলে একটা সামহাও একটা ভুল হয়ে যায়, সেই ভরটা কি উপরে হবে না নিচে হবে, এরকম একটা ভুলে কনফিউশনে সে পরীক্ষার হলে ভুল করে ফেলে। যেমন যেমন তোমার ঐকিক নিয়ম কিন্তু সোজা, ঐকিক নিয়ম যে করতে না, কিন্তু আমি সব মধ্যে নিয়ে আসতে চাচ্ছি আর কি, আমি সব চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথই আমি সূত্রের মধ্যে নিয়ে আসতে চাইছি, যেটা প্রয়োজন ঐকিক নিয়মের, যেটা আমার প্রয়োজন সেটা আমি ঐকিক নিয়মেই করব, সেটা আমাকে ঐকিক নিয়মে করতে হবে, সেটা ঐকিক নিয়ম ছাড়া অন্য কোনো রুলস আমার নেই বিধায় আমি ঐকিক নিয়মে। কিন্তু এই যে সূত্রটা দেখো কারোর কাছে না আমার মনে হয় না কঠিন লাগছে। দেখো তো ভর দেওয়া আছে 1 গ্রাম, বলছে 1 গ্রামে বের করতে, 1 গ্রামে বের করতে, তাহলে 1 গ্রামে বের করতে বললে দ্যাট মিন্স ভর দেওয়া আছে 1 গ্রাম, দেন মোলার ভর তুমি জানো মুখস্থ,
দেন তাহলে তো যাচ্ছে অনুসংখ্যা চাচ্ছে, হ্যাঁ অনুসংখ্যা চাচ্ছে। তাহলে তুমি বুঝতেছো সূত্র কোনটার সাথে কোনটা সম্পর্ক করতে হবে? ভর বাই মোলার ভর, ভর বাই মোলার ভর ইজ ইকুয়াল টু কি অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ওই যে সূত্রগুলো একটু আগে লিখাইছি, যে যার সাথে যা দেওয়া থাকবে প্রশ্নে, যা যা দেওয়া থাকবে, হ্যাঁ ঐশী তোমার জন্য বলতেছি, খেয়াল করো এই জিনিস খেয়াল করো, যা প্রশ্নে আমার যা দেওয়া থাকবে, প্রশ্নে আমার অনুসংখ্যা চাইতেছে, ভর দেওয়া আছে, তাহলে আমি কার সাথে কার সম্পর্ক করব? ভর দেওয়া আছে, দ্যাট মিন ভর বাই মোলার ভরের সাথে আমি অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যার কি করব? সম্পর্কটা করব। তাহলে এই তো এটাকে আমি তাহলে ইজিলি বের করে ফেলতে পারবো যে কি ভর দেওয়া থাকে অনুসংখ্যা আমি ইজিলি বের করে ফেলতে পারবো। কেন কেন বুঝতে পারছো? এখানের মধ্যে ভ্যারিয়েবল কি, এর মধ্যে ভ্যারিয়েবল মানে বুঝছো? ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে হচ্ছে অজ্ঞাত রাশি। ভ্যারিয়েবল মানে অজ্ঞাত রাশি। এখানে অজ্ঞাত রাশি হচ্ছে ভর আর অজ্ঞাত রাশি হচ্ছে অনুসংখ্যা। হ্যাঁ, ভ্যারিয়েবল মানে হচ্ছে অজ্ঞাত রাশি। তো অজ্ঞাত রাশি হচ্ছে ভর আর হচ্ছে অনুসংখ্যা। তার মধ্যে তোমার বলেই দিছে 1 গ্রাম, আর অনুসংখ্যা তুমি ইজিলি বের করে। ক্লিয়ার? আমরা সব সূত্র দিয়ে করব, ঐকিক নিয়ম দিলাম না, আমরা সূত্রটাই অ্যাপ্লাই করব। দেন তোমাদের বাসার কাজ থাকবে বাকি 3টা করে ফেলা। এখন দেখো, এখন যদি মনে করো 1 গ্রাম না বলে, 1 গ্রাম বলে যদি তোমাকে বলে 1 গ্রাম না বলে যদি তোমাকে বলে 20 গ্রাম, 1 গ্রাম বলে তোমাকে 20 গ্রাম, তাহলে সহজ হিসাব, আমি 20 নিব, 20 গ্রাম নিব, তাহলে 20 গ্রাম এখানে আমার 20 হবে, 20 গ্রাম। ওকে, জাস্ট এই তো নরমালি আমি সলভ করে ফেলতে পারবো শুরু দিয়ে। তাহলে আমি কেন সূত্রের উপরে 4 ক্রিয়েট করতেছি? কারণ তুমি অবজেক্টে এই যে প্র্যাকটিস করতে তুমি যখন দেখো, খেয়াল করো, প্র্যাকটিস করতে করতে তো মাথার মধ্যে কিন্তু একটা জিনিস চলে আসতেছে, কি যে কখনো যদি তোমার যে কোনো একটা যোগের, আমি সহজে দিচ্ছি আর একটু, যে কোনো সময় তোমার কাছে যদি একটা যোগ বা যে কোনো কিছু চায়, তাহলে প্রশ্নতে যে ভরটা দেওয়া থাকবে, ভর আর তার মোলার ভরের সাথে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করবে, ক্যালকুলেটরে করে ফেলবে, আর তোমার করা লাগবে না রাফ। ভরকে মোলার দিয়ে ভাগ দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে ফেলবা, তাহলে ভরকে মোলার ভর দিয়ে ভাগ দিয়ে গুণ করলে তোমার আনসার আসতেছে। বুঝছো? এটা তুমি প্র্যাকটিস যখন করবা তখন তুমি নিজেই ইজি ওয়ে গুলো নিজে ফাইন্ড আউট করতে পারবে। এটা যেমন আমি যেমন আমার সময় এই স্ট্রোকগুলো আমি নিজে ফাইন্ড আউট করছি, যে তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে তখন ইজিয়েস্ট ওয়ে তুমি নিজে বের করতে পারবে। ওকে, আমরা যাব টাইপ 2 তে। এবার আমরা যাব টাইপ 2। টাইপ 2 হচ্ছে এইগুলো, বাকিগুলো আমরা আশা করে ফেলব। আচ্ছা, টাইপ 2 দেখো, টাইপ 2 প্রতিটা অণুর ভর হিসাব করব আমরা। টাইপ 2 তে বলছে প্রতিটা অণুর ভর, আমি আর যৌগ চেঞ্জ করলাম না, যৌগ যা আছে তাই রেখে দিলাম। হ্যাঁ, যৌগগুলো যা আছে তাই রেখে দিলাম। চাই আরো বাড়াইতে পারি, আমি যৌগ তোমাদেরকে পরিচিত করাইতে পারি, আরো যৌগ তোমাদেরকে মানে দিই, বৃদ্ধি করে দিই, একটু আরো কয়েকটা যৌগ বাড়াই দিই। 5 HCl, মানে যেই যৌগগুলো পরীক্ষা বেশি আসে সেগুলো দিতেছি। নাইট্রিক অ্যাসিড, দেন আচ্ছা,
দেখো তাহলে এবার খেয়াল করে তুমি বাসায় এগুলো প্রত্যেকটা ওয়ে দিয়ে প্র্যাকটিস করো, প্রত্যেকটা টাইপে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা যোগ্য দিয়ে প্র্যাকটিস করবা, তাহলে প্র্যাকটিস বেশি হলে তোমার জন্য সুবিধা। দেখো এবার তোমার কাছে আছে যে নিচে যোগগুলার যেগুলা, এই যে যোগগুলা দেখতেছে, এই যোগগুলার প্রত্যেকটা অণুর ভর হিসাব করতে বলতেছে। প্রত্যেক ভর মানে একটা যৌগের প্রতিটা অণুর ভর, একটা যৌগের প্রতিটা অণুর ভর। প্রতিটা মানে কি, আমরা সকালে অঙ্ক করছি, প্রতি থাকলে এক বুঝি, তাই না? তার মানে একটাতে অণুর ভর চাইতেছে, প্রতিটা অণুর ভর মানে একটা অণুর ভর। তার মানে দেখো অণুর ভর চাইতেছে, দ্যাট মিন্স তুমি দেখো তুমি কোনটা সূত্রের মধ্যে সম্পর্ক করবা। আমি এখন অন্য আরেকটা নেই, সাবজেক্ট অ্যাসিড নেই, 2 নাম্বারটা নেই। সূত্র কিন্তু এটাই, দেখো সূত্র কিন্তু তোমার এটাই হবে। ওকে, তাহলে দেখো তোমার কাছে কি চাচ্ছে, তোমার কাছে প্রত্যেকটা অণুর ভর চাইতেছে, মানে প্রতিটা অণুর ভর মানে একটাতে একটা অণুর ভর আর কি। মোটামুটি প্রশ্নটা হচ্ছে এটা যে একটি অণুর ভর কত। তো পরীক্ষায় তো আর একটি বলবে না, পরীক্ষা হবে যে একটা নির্দিষ্ট পাবো। দেখো আগে এটা সলভ করে নিই। তাহলে দেখো এবার ভর চাচ্ছে, দ্যাট মিন্স কোনটা চাচ্ছে এবার, এটা তোমার ভ্যালু দেওয়া, অণুর সংখ্যাটা দেওয়া এক, প্রতিটা মানই হচ্ছে এক দেওয়া। অণুর সংখ্যা বলা আছে কত, 1। অণুর সংখ্যা কত বলা আছে, 1। দ্যাট মিন্স তুমি দেখো তোমার কাছে চাচ্ছে কি, তোমার কাছে চাচ্ছে ভর। তার মানে ভর ইজ ইকুয়ালস টু, তুমি এখন কি লিখতে পারো, ভর ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, ইজ ইকুয়ালস টু লেখা যায় তাহলে অণুর সংখ্যা 1, এই যে প্রচার বলছে তো তাই 1, তাহলে 1 ডিভাইড 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু এটা কি মোলার ভর। তাহলে এখন এখানে কি হবে, গুণ হয়ে যাবে। আমি কার্বন বের করতেছি সালফিকের জন্য, তাহলে সালফিক অ্যাসিডের মোলার ভর লিখলাম আছে, সালফিক অ্যাসিডের মোলার ভর, সালফিকের মোলার 1 ইনটু 2 প্লাস, আচ্ছা যাই হোক দেখাই, এই তো 98 গ্রাম, বুঝেছেন? আচ্ছা তাহলে ভর ইজ ইকুয়াল টু 98, এই তো মোলার ভর ইজ ইকুয়াল টু 98, তাহলে গুণ করে দাও, এই যে চলে আসবে তাহলে आंसर, বুঝছো? $98 divided by 6.023 into 10 to the power 23, 1.63 into 10 to the power 10 inverse 22 গ্রাম, বুঝছো? খেয়াল করছো? অণুর সংখ্যা বলা আছে এক, একটাতে একটা অণুর ভর চাইতেছে আর কি, এই যৌগের একটা অণুর ভর চাইতেছে, এই যৌগে একটা অণুর ভর চাইতেছে। একটা অণুর ভর যেহেতু চাইতেছে সেহেতু আমার অণুর সংখ্যা দেওয়া 1, আর আমার মোলার ভর যদি আমি সালফিক অ্যাসিডের বের করছি, তাহলে সালফিক অ্যাসিডের মোলার ভর 98 গ্রাম, পাশেই দেখছি, দেখো যারা বুঝ না তারা খেয়াল করো কিভাবে বের করতে হয়। হাইড্রোজেন হচ্ছে 1, দুইটা আছে, 2 গুণ হচ্ছে, সালফার হচ্ছে 16তে, সালফার 16, এই জন্য তার পারমাণবিক ভর দেখো বের করলাম 32, এটা তো এমনি মুখস্থ। দেন অক্সিজেন 16 4, দেন দেখো তুমি হিসাব করে ঠিক আছে না, 98 গ্রাম। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো এখানেও ঠিক তুমি কার সাথে কার সম্পর্ক করবা, এখানে ঠিক তুমি কার সাথে কার সম্পর্ক বা তুমি বুঝতেই পারতেছো প্রশ্নের মধ্যে তোমার কি চাইতেছে, ভর চাইতেছে, আর প্রশ্নের মধ্যে তোমার দেওয়া আছে অণুর সংখ্যা। তো তুমি বুঝতেছো ভর বাই মোলার ভর ইজ ইকুয়ালস টু অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আচ্ছা তাহলে পরীক্ষা সাধারণত একটি দিয়ে বলে না, পরীক্ষা সাধারণত বলবে যে এরকম মান দিয়ে দেওয়া থাকবে, একটু বড় সড়ো মান দিয়ে দেওয়া থাকবে। যেমন তোমাকে বলবে যে, যেমন তোমাকে বলো, তোমাকে যেমন বললো একটা বড় একটা মান, বিশাল মান দিয়ে দিল, মনে করো 2.56 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এত কি অণুর ভর হিসাব করো।
এতটি অণুর ভর হিসাব করো। আমি তো তোমাকে একটি দিয়ে ফার্স্টে একটা নর্মাল বেসিক ধারণা দিচ্ছি। আসলে পরীক্ষা কিন্তু আসলে একটি দিয়ে যাবে না, একটি দুইটি দিয়ে যাবে না। হ্যাঁ, এটা তুমি নর্মাল সেন্সেই বুঝতেছো যে এত সোজা তো আর যাবে না। একটি দুইটি তোমাকে আমি জাস্ট খালি বোঝানোর জন্য বুঝাইতেছি। তাহলে দেখো মানটা দিচ্ছি কত, 2.56 ইন্টু 10⁻24। এতটি অণুর ভর কত? পরীক্ষা মনে করো প্রশ্ন করলো যে সালফিউরিক অ্যাসিডের এতটি অণুর ভর কত। প্রশ্ন কিরকম হবে লিখে নাও, সালফিউরিক অ্যাসিডের এতটি অণুর ভর কত। সালফিউরিকের এতটি অণুর ভর কত। তাহলে দেখো এতটি মানে যে প্রশ্নে মান দেওয়া আছে 2.56 ইন্টু 10⁻24, অনেক অনেক। তো এতটি অণুর ভর কত। তাহলে তুমি দেখো দেখো আমি কেন ঐকিক নিয়মের উপর জোর দেই নাই, কারণ ঐকিক নিয়মে করলে অঙ্কটা অনেকে গোলায় ফেলে আর কি। অনেকের জন্য চিন্তা করে আমি সূত্রের উপরে জোর দিতেছি। তাহলে তুমি এখন দেখো সূত্রটা ইজিলি জাস্ট লিখা, ভর বাই মোলার ভর, অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে তোমার প্রশ্নে অণুর সংখ্যা কত দেওয়া, সেটা যদি তুমি দেওয়া আছে সাইড নোটে দেওয়া আছে, ফিজিক্স অঙ্ক যেভাবে করো লিখো যে অণুর সংখ্যা লিখলা, যে প্রশ্নে যেটা দেওয়া আছে লিখে এখানে বসাই দাও 2.56 ইন্টু 10⁻24। বুঝছো? এই জন্য সূত্রতে যোগ দিতে বলতেছি তোমাদের। কত আসে আর তোমরা নিজের একটা অঙ্ক করো আর আজান শো এর মধ্যে। আর কোনো ভীষণ প্রবলেম থাকে বলো। দেখে তুমি কি বুঝতেছো? প্রশ্ন দেখে তুমি এইটুকু বুঝতেছো যে তোমার ভর দেওয়া আছে আর আয়তন চাচ্ছে। এইটুকু তো তোমার বুঝার ক্ষমতা আছে অবশ্যই। ভর দেওয়া আছে আর আয়তন চাচ্ছে, তার মানে তোমার ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল আয়তন, আর দেওয়া আছে ভর। তার মানে তুমি দেখো ভ্যারিয়েবল হচ্ছে আয়তন, দেওয়া আছে ভর। তার মানে তুমি বুঝতেছো সম্পর্ক করতে হবে আমার কোনটার সাথে। আমরা জানি ভর বাই মোলার ভর ইজ ইকুয়ালস টু কি, আয়তন বাই 22.4 লিটার। ওকে, আয়তন বাই 22.4 লিটার। ওকে, তাহলে এবার এটা আমরা লিটারে চাইলে লিখতে পারি পাশে এভাবে ব্র্যাকেটে, না লিখলেও সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। তাহলে আমার কাছে চাচ্ছি আয়তন চাচ্ছে, তাহলে আয়তন চাচ্ছে যেহেতু, তাহলে আমি পাশে কি লিখলাম, ডিরেক্ট আয়তন লিখে ফেললাম। আয়তন লিখে ফেললাম, তাহলে আয়তন লিখে ফেললে আমার ভর কত দেওয়া 1 গ্রাম, ভর দেওয়া 1 গ্রাম, মোলার ভর কত বের করছি 98। এটা কি হবে আর গুণন, সবাই আর গুণন আমরা জানি বুঝি। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ দিয়ে দাও, তাহলে কি চলে আসো, যে কোনো পদার্থের 1 গ্রামে তুমি আয়তন হিসাব করতে পারবা। তাহলে এবার ভাগিয়ে দাও, তাহলে 0.228 এটা নিতে পারো। 228, ও এটার পরে 5 আছে, 229, তাহলে নাও লিটার। ক্যালকুলেটরে কথা বলতে ক্যালকুলেটরে ফাস্ট হইতে হবে, এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য ক্যালকুলেটরে ফাস্ট হইতে হবে। হ্যাঁ, আর তোমরা 1 গ্রাম না করে তোমরা মনে করো যে কি করলা 50 গ্রামের জন্য করলা।
তোমরা 50 গ্রামের জন্য করো। 50 গ্রাম হইলে কি করবা? 50 গ্রাম হইলে জাস্ট আমার কি হবে? 50 গ্রামের জন্য আমার এখানে জাস্ট একটা চেঞ্জ হবে 50 গ্রাম। ঠিক আছে? তাহলে 50 গ্রামের চেঞ্জ হবে। বাকিটা তো বুঝতেই পারতেছি, সোজা জিনিস। 50 ডিভাইড বাই 28। ব্রেকেট দেওয়ার দরকার নেই, লিটার। বুঝছে? কারো কোনো প্রবলেম আছে কিনা শেয়ার করো। কারো কোনো প্রবলেম আছে কিনা শেয়ার করো। আচ্ছা, আমরা এবার আজকের জন্য টাইপ 4, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টাইপ 4 যে এখন করব, টাইপ 4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবচেয়ে বেশি অবজেক্টিভে, বিশেষ করে অবজেক্টিভে এটা সবচেয়ে বেশি আসে। অবজেক্টিভে এই টাইপ 4 এর ম্যাথগুলো বেশি পাওয়া যায়। টাইপ 3 আর টাইপ 4 মোটামুটি। মান যেখানে তোমার ছোট মান, হ্যাঁ লিখলে হবে, ইঞ্জিনিয়ারিং মোডে লিখলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মোড আমরা সবচেয়ে বেশি ফিজিক্সের জন্য ইউজ করি। ফিজিক্সের জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় টাইপ 4। টাইপ 4, দেখো টাইপ 4 হচ্ছে নির্মিত পদার্থের 1 গ্রামে পরমাণুর সংখ্যা। নিম্নলিখিত পদার্থের 1 গ্রামে মোট পরমাণুর সংখ্যা। মোট পরমাণুর সংখ্যা খেয়াল করে, কিন্তু পরমাণুর সংখ্যা। আচ্ছা, আমি তো এখানে কিন্তু সবগুলা লিখছি যৌগ, তাই না? এখানে যতগুলো লিখছি সবগুলো কিন্তু যৌগ। যৌগের মধ্যে তোমার কাছে পরমাণু আছে, যৌগের মধ্যে তোমার কাছে কি চাচ্ছে? পরমাণু চাচ্ছে। যেহেতু এটা যৌগ দেওয়া, আগে অণুর সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো আগে আমরা কি করব, আমরা একটা টাইপ করছিলাম, শুরুতে একটা টাইপ করলাম অণু সংখ্যা দিয়ে, তাই না? শুরুতে একটা টাইপ করছিলাম অণু সংখ্যা দিয়ে, সেটাই আমরা করব। যেমন আমরা জানি দিয়ে এখানে ভর দেওয়া, মোলার ভর, তাহলে অণু সংখ্যা, তাহলে অণুর সংখ্যা বের করতে হবে। কেন অণুর সংখ্যা? কেন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে প্রশ্নে চাইতেছে কি, প্রশ্নে চাইতেছে পরমাণু স্যার। তো আপনি অণুর সংখ্যা কেন বের করবেন? এটাই যে এটা তো একটা অণু, আমাকে আগে অণুর সংখ্যা জানবে, দেন অণুর সংখ্যা জানবে এর মধ্যে কতটা পরমাণু আছে, তারপর আমি হিসাব করব। দেখো আমরা সলভ করলে বুঝে যাব। তাহলে ফার্স্ট অফ অল আমরা অণুর সংখ্যা বের করব। এত কঠিন কিছু না, নরমাল, একেবারে নরমাল জিনিস। আগে ফার্স্ট অফ অল অণুর সংখ্যা বের করব। কার জন্য? এটা এর জন্যই বের করি, ফসফরিক অ্যাসিডের জন্য বের করি, যেহেতু এটার ভর দেওয়া আছে ফসফরিক অ্যাসিডের জন্য। ঠিক আছে, ফসফরিকের জন্য বের করলাম। ফসফরিক অ্যাসিডের 1 গ্রামে মোট পরমাণুর সংখ্যা করব আমরা এখন। তাহলে দেখো এবার অণুর সংখ্যা ফার্স্টে বের করি। অণুর সংখ্যা, তাহলে অণুর সংখ্যা ইজ ইকুয়ালস টু কি হবে? ভর হচ্ছে 1 আর মোলার 98, আর এটার তো মান জানোই, ইনটু 10⁻23। ওকে, দেখো তাহলে হিসাব করে আমার সাথে মিলে কিনা। 6.1415 ধরলাম আমরা। 14 পরে 5 আছে, তার মানে সবাই
10^21। ঠিক আছে, তাহলে এটা আমার কি আসলো? এটা আসলো যে ফসফরিক অ্যাসিডের মধ্যে কতগুলা অণু আছে, ফসফরিক অ্যাসিডের মধ্যে কতগুলো অণু আছে। তাহলে এবার দেখো ফসফরিক অ্যাসিডটা যেটা H3PO4, এটা আমরা এখন লিখতে হবে H4 পরমাণুর সংখ্যা, এটা কয়টা পরমাণু নিয়ে একটা যৌগ হয়েছে সেটা আমি উল্লেখ করব এখন। পরমাণুর সংখ্যা দেখো 3টা 4টা আর 4টা, তাহলে কয়টা? 8টা। এই ফসফরিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা 8টি। সুতরাং ফসফরিক অ্যাসিডে মোট পরমাণুর সংখ্যা 8 ইনটু এই যেটা সংখ্যা যে আসছে সেটা গুণ দিয়ে দিব, তাহলে মোট 8 ইনটু 6.15 ইনটু 10^21। ক্লিয়ার? ফোর 9 ইনটু 10^22 এতটি, এটাই आंसर। বুঝেছে? আমার যোগের মধ্যে যখন আমার পরমাণু সংখ্যা যাবে, আমাকে আগে জানতে হবে, আমাকে আগে অণু সংখ্যা জানতে হবে। অণু জানার পরে আমি এরপর তার মধ্যে কয়টা পরমাণু আছে, যৌগ যেহেতু আমরা জানি একাধিক পরমাণু মিলে একটা যৌগ হয়, একাধিক পরমাণু মিলে, তাহলে আমরা আগে জানবো তার মধ্যে কয়টা পরমাণু আছে। তাহলে পরমাণু ফসফরিক অ্যাসিডে দেখতে পাচ্ছ পরমাণু আছে, আর ফসফরিক অ্যাসিডে মোট পরমাণুর সংখ্যা হবে যে তার যে সংখ্যাটা 8 আর সংখ্যা যেটা সেটা গুণ করলে আমি মোট পরমাণুর সংখ্যা জানতে পারবো। তাহলে আমরা বাসায় সবাই 1 গ্রামের জন্য না, আমরা সবাই হচ্ছে যে আমরা 5 গ্রামের জন্য সবাই বের করবো বাসায় যৌগগুলোর জন্য। বাকি যৌগগুলোর জন্য আমরা 5 গ্রামে বের করবো। 5 গ্রাম হইলে কি হবে? 5 গ্রাম হইলে এখানে চেঞ্জ হবে, এখানটা চেঞ্জ হবে 5, বাকি আনসারটা চেঞ্জ হবে। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো ক্লাস শেষের দিকে, শেষ আর কি। কারো ভিন্ন কনফিউশন থাকলে বলতে পারো।